পার্টি অফিসে বসে নিজের রাগ সংবরণের প্রচেষ্টায় চুল খামচে ধরে বসে আছে ইপ্তি। বাবা নামক মানুষটার মুখোমুখি হতে চায় না ইপ্তি। তবু কেন বারবার এই মানুষটারই মুখোমুখি হতে হয় ওকে? বাড়ি থেকে বেরিয়ে আসার 4 ঘন্টা পেরিয়ে গেছে প্রায়। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। বাড়ি থেকে একবারও কেউ ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি মাহির ছাড়া। অবশ্য খোঁজ না নেওয়াটাই স্বাভাবিক। নিলেই বোধহয় ইপ্তির নিকট অস্বাভাবিক লাগতো বিষয়টা। এটা নতুন কিছু নয়, কারণ ইপ্তি অভ্যস্ত। দুনিয়া আর সমাজের চোখে সে চিরকালই বেয়াদব, উগ্র, অসভ্য এক মেয়ে। আর নিজের পরিবারের চোখে সে যেন এক মানসিক ভারসাম্যহীন সমস্যা সৃষ্টিকারী মানুষ, যার রাগ কিংবা কান্না, অভিমান কোনোটারই মূল্য নেই। তার মতো বেপরোয়া মেয়ের খোঁজ নেওয়ার প্রয়োজনই বা কে অনুভব করবে? মৃদু হাসল ইফতি, তবে সেই হাসিতে আনন্দের লেশমাত্র নেই। আছে শুধু বহু বছরে জমে থাকা একরাশ ক্লান্তি আর নিঃসঙ্গতার তীব্র বিদ্রূপ। কখনো কখনো তার মনে হয়, মানুষ একা থাকতে থাকতে একসময় আর একাকিত্বকে ভয় পায় না, বরং একাকিত্বই তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠে। ইফতির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। রবিন পার্টি অফিসে তালা লাগাতে এসেছিল। কয়েক মাস পরে নির্বাচন, বিপিপির নতুন দল, তাই কাজের চাপও তুলনামূলক বেশি। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ করে দিন কাটে সবার। রাজনীতি জিনিসটা অবশ্য রবিনের কখনোই খুব একটা পছন্দ ছিল না। নিম্নবিত্ত পরিবারের সন্তান সে। পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করা এবং বৃদ্ধ বাবা মায়ের মুখে হাসি ফোটানো, এ দুটোই তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। ঢাবির মতো জায়গায় পড়ার সুযোগ পাওয়াটা তার কাছে ছিল সেই স্বপ্নের প্রথম ধাপ। এই পর্যন্ত আসতে তাকে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা সাক্ষী শুধুমাত্র সেই নিদ্রাহীন রাতগুলো, যখন সে ক্লান্তভাবে পরিশ্রম করছিল শুধুমাত্র ঢাবি নামক স্বপ্নের রাজ্যে পা রাখতে। সময়টা 2 বছর পূর্বে দ্বিতীয় বর্ষে পড়ার সময়। বাবার অসুস্থতা আর বোনের লেখাপড়া খরচ চালাতে চেয়ে রবিনের সেই স্বপ্ন ভাঙনের পথে ছিল। ঠিক তখনই তার জীবনে আসে ইফতি নামক এক রমণী। সেদিন রবিন এই পার্টি অফিসের কোণে বসে কাঁদছিল। বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিল, অথচ এক অপরিচিত মেয়ে এসে তার পাশে বসে বলেছিল, কান্না করে জীবন বদলায় না, সমস্যার সঙ্গে লড়াই করতে হয়। মেয়েটাকে চিনত রবিন, কিন্তু ব্যক্তিগতভাবে নয়। তথাকথিত ডাকসুর ভিপি ছিল তখন ইফতি। মেয়েটাকে সবাই উড়নচণ্ডী বলে জানত। রাজনীতির উপর তীব্র অনীহার দরুন কখনো মেয়েটাকে জানার আগ্রহ জাগেনি রবিনের ভেতর। পরদিন নিজের টিউশনির টাকা আর সেমিস্টারের ফি জোগাড় করে দিয়েছিল ইফতি। এমনকি শর্তও দিয়েছিল, এই টাকা দান না, চাকরি পেলে ফিরিয়ে দিবি। আর যদি বড় মানুষ হোস, তখন অন্য কোনো রবিনকে সাহায্য করবি। সেদিন থেকে মেয়েটার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা জন্মেছিল রবিনের। দুনিয়ার চোখে ইপ্তি বেয়াদব, উগ্র, অসভ্য হতে পারে, কিন্তু রবিন জানে এই মেয়েটার বুকের ভেতর সমুদ্রের মতো বিশাল একটা হৃদয় লুকিয়ে আছে। আজ রবিন রাজনীতি নামক এই জিনিসের সঙ্গে জড়িত শুধুমাত্র এই মেয়েটার কারণে। এখন রবিনের কাছে একটা চাকরিও আছে। চাকরিটা বেশি বেতন না হলেও দিন চলে যায় এর ওপর দিয়ে। চাকরিটাও ইফতির কারণে পেয়েছে সে। ইফতি নিজ উদ্যোগে ইউনিভার্সিটির সেই সব মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কোচিং সেন্টার খোলে, যাদের পরিবারের অবস্থা তেমন একটা সচ্ছল নয়। রবিন সেই কোচিংয়ের একজন শিক্ষক। সেখানে ওর বোনও পড়ে, এতে অবশ্য বোনের লেখাপড়ার বাড়তি খরচটাও বেঁচে গেছে। ইফতি রবিনের বোনের জন্য একটা পেশা খুঁজে দিয়েছে, তা হলো অনলাইন টিচিং। রবিনের বোন অপেক্ষা এবছর অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে, আর কিছুদিন পরেই রেজাল্ট বেরোবে। প্রায় 2 লক্ষ মাধ্যমিক শিক্ষার্থীদের অনলাইন শিক্ষাদান করে অপেক্ষা। অফিসের দরজার কাছে এসে তালা লাগাতে গিয়ে হঠাৎ ভেতরের কক্ষের আলো জ্বলতে দেখে থমকে গেল সে। এই সময়েও আবার কে আছে ভেবে কয়েক পা এগিয়ে দরজার ফাঁক দিয়ে উকিয়ে দিতেই ভ্রু যুগল কুঞ্চিত হয়ে আসে তার। রবিন ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো। এতটাই নিঃশব্দে পা চালিয়ে ইফতির নিকট এসে দাঁড়িয়েছে যে রমণীর তীক্ষ্ণ মস্তিষ্কেও তা উপস্থিতি আভাস পৌঁছায়নি। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল সে। মাথা নিচু করে বসে আছে ইফতি। দু হাতে শক্ত করে চুলের মুঠি চেপে ধরেছে। কপালের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। মুখে এমন এক অবসন্নতার ছাপ, যেন দীর্ঘদিন ধরে যুদ্ধ করে ফেরা কোনো সৈনিক শেষবারের মতো বিশ্রাম নিতে বসেছে। কারো কাঁধে স্পর্শ পেতেই চকিতে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে চাইল ইফতি। রবিন প্রিয় বান্ধবীর কাঁধে হাত রেখে জানতে চাইল,
এখানে এখনো বসে আছিস? বিকেলে বললাম না বাসায় যা। ইপ্তি কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে এক টুকরো ফ্যাকাশে হাসি ফুটিয়ে বলল, সব বাসা সবার জন্য ঘর হয় না রবিন। কথাটা শুনে রবিনের বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে ইপ্তির পাশের চেয়ারে বসে পড়ল। বলল, এখনো সকালের কথা নিয়ে পড়ে আছিস? ইপ্তি কোনো উত্তর দিল না, শুধু মাথাটা সামান্য নিচু করল। এই নীরবতাটুকুই যথেষ্ট ছিল রবিনের জন্য। সে বুঝে গেল আজ এমন কিছু ঘটেছে যা মেয়েটার বহুদিনের চেপে রাখা ক্ষতগুলোকে আবার তাজা করে দিয়েছে। কয়েক মুহূর্ত চুপ থেকে সে বলল, বাসা যাবে চল। ইপ্তি নিজেকে স্বাভাবিক করে নিল। ওর মতো ইপ্তিদের কারোর সম্মুখে দুর্বলতার প্রকাশ করা নিষিদ্ধ প্রায় বস্তু। সন্ধিহান দৃষ্টিতে রবিনের ক্লান্ত অবয়ব পর্যবেক্ষণ করে জানতে চাইল, দুপুরে হন্তদন্ত হয়ে ছুটে গেলি যে? ও, অপেক্ষাকে একটা ফোন কিনে দেব বলেছিলাম না, ওইটাই কিনতে গেছিলাম। ইপ্তির কুঞ্চিত ভ্রুযুগল সামান্য শিথিল হলো। বলল, কিনে দিয়েছিস? রবিনের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠল। বলল, হুম, খুব বেশি না, তবে মেয়েটা খুশিতে কেঁদেই ফেলল প্রায়। এতদিন অনলাইন ক্লাস সবাই আমার পুরনো ফোন দিয়ে চালাতো, এবার মেয়েটা নিজের একটা ফোন হলো। কথাটা বলতে বলতেই পকেট থেকে ফোন বের করে বোনের হাসি মুখে একটা ছবি দেখালো সে। ছবিটার দিকে তাকিয়ে মৃদু হাসল ইপ্তি। এই হাসিটুকুই খুব ক্ষণস্থায়ী, তবু রবিনের কাছে যেন পৃথিবীর সবচেয়ে বড় স্বস্তি। ইপ্তি মুগ্ধ নয়নে চেয়ে রইল রবিনের অধরে ফুটে ওঠা তৃপ্তময় হাসির রেশমের দিকে। ছেলেটাকে যতবার দেখে ততবারই নিজের একটা বড় ভাই না থাকার আফসোস হয় ইপ্তির। যদিও মাহিদ ইপ্তিকে বরাবরই নিজের আপন বোনের মতো ভালোবেসেছে, তবুও মাহিদকে ভাই কম, প্রিয় বন্ধুই মনে হয় সমবয়সী হওয়ার দরুন। দেখেছিস, তোর জন্য সম্ভব হলো সবকিছু। রবিনের কণ্ঠে ভাবনার সুতো ছিঁড়ে গেল। বন্ধুর কথা কর্ণগোচর হওয়ার পরক্ষণে গম্ভীর হয়ে উঠল ইপ্তি। আমার জন্য না, তুই পরিশ্রম করেছিস বলে সম্ভব হয়েছে। আমি শুধু একটা দরজা দেখিয়ে দিয়েছিলাম, হেঁটে ভেতরে ঢুকেছিস তুই। রবিন হেসে মাথা নাড়ল। তুই সবসময় নিজের অবদান কমিয়ে দেখাস কেন? ইপ্তি কিছু বলল না। কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। বাইরে তখন মাগরিবের আজান ভেসে আসছে। পার্টি অফিসের জানালা দিয়ে কমলা রঙের শেষ আলোটুকু মেঝেতে লম্বা ছায়া ফেলে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ইপ্তি শটান হয়ে দাঁড়ায়, অতঃপর গাড়ির চাবি হাতে নিয়ে বলল, বাড়ি যারে দোস্ত তালা লাগাই দিস। সেই দুপুরে তোর আর মিল্লাতের দেওয়া খাবার খেয়েছি, বাসায় যে খাগা। রবিন দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা বোধহয় সত্যিই সৈনিক, প্রতিদিন ভাঙে তবুও পরদিন আবার যুদ্ধ করার জন্য নিজেকে গুছিয়ে নেয়। দরজার অগ্রসর হয়েও হঠাৎ থেমে গেল ইপ্তি। পেছনে না তাকিয়ে বলল, আর হ্যাঁ, অপেক্ষাকে বলিস ফোনটা নিয়ে যেন মন দিয়ে কাজ করে, মেয়েটা অনেক দূরে যাবে। রবিন মৃদু হেসে মাথা নেড়ে বলল, তোর মতো। ইপ্তি কয়েক মুহূর্ত নীরব রইল, তারপর খুব আস্তে করে বলল, না, আমার মতো না। ওর যেন সোনায় মোড়ানো ভাগ্য হয় দোয়া করি। আমার মতো এত সুন্দর ভাগ্যের ভাগ আমি কাউকে দিতে রাজি নই। জানিস তো আমি জেলাস মানুষ, ভাগ্যের ভাগও কাউকে দিব না। বলে হনহনিয়ে বেরিয়ে যায় ইপ্তি। পার্টি অফিসের সামনে রাখা ইপ্তির গাড়ি টয়োটা হাইস। সেকেন্ড হ্যান্ড কার নিজের টাকা দিয়ে নতুন কেনার সামর্থ্য হয়নি ইপ্তির, তাই যা জমেছিল সেটা দিয়ে পুরোনোটাই কিনেছিল। গাড়িটার বয়স আবার 1 বছর হয়ে গেল। পার্টি অফিস থেকে মোস্তফা মঞ্জিল প্রায় 30 মিনিটের রাস্তা। আকস্মাৎ ফোনের নোটিফিকেশনের টুংটাং শব্দেই ইপ্তির মনোযোগ ভেঙে যায়। রাস্তার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফোনের স্ক্রিন নিবদ্ধ করতে চক্ষু চড়ক গাছ। বজ্রহতের ন্যায় কয়েক মুহূর্ত স্ক্রিনের দিকে চেয়ে রইল, অতঃপর এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে ফোন তুলে নিল। মেসেজ অপশনে যেতে জল করতে থাকা স্ক্রিনে ভেসে উঠল তেহরামের আইডির পাশে জ্বলতে থাকা গোল আকারের সবুজ বাতি। কুঞ্চিত ভ্রু তির্যকভাবে উঁচিয়ে কয়েক মুহূর্ত চেয়ে সেখান থেকে থেকে অ্যাকাউন্টে প্রবেশ করলো। সেখানে জলজল করছে একটি মেসেজ, কি ম্যাডাম, লিপস খেতে চেয়ে হারিয়ে গেলেন নাকি? ভদ্র সুশীল অধ্যাপকের মুখোশের আড়ালে তাহলে এই চেহারা লুকিয়ে আছে ভেবে ইপ্তি অবাক হলো ভীষণ। এই লোক কি ওকে চিনতে পারেনি নাকি? চেনারও কথা নয়, কারণ ইপ্তির হাতে ছবি দেয়া প্রোফাইলে, তাও সেটা বেশ আগের। নামটাও পুরো ব্যবহার করেনি, নামের স্থানে সেহের দিয়ে রেখেছে। তবু কিস করার পর তো চেনার কথা ছিল। ইপ্তি সম্মুখে দৃষ্টি রেখে বার কয়েক মাথা নিচু করে দেখে নিল মেসেজটা। অতঃপর বিরক্ত হয়ে ফোনটা রাখতে যাবে এহেন মুহূর্তে পুনরায় টুং শব্দে কেঁপে উঠল যান্ত্রিক বস্তুটা।
প্রকুলসকে ফোনের স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করতেই হতভম্ব হয়ে গেল ইপ্তি। সে ফ্যাল ফ্যাল করে বোকার মতো চেয়ে রইল ফোনের দিকে। তেহরামের আইডি থেকে আবারও মেসেজ এসেছে, কিন্তু এবারে মেসেজটা মোটেও সাধারণ নয়। লোকটা বেহায়ার মতো নিজের গোলাপের পাপড়ির ন্যায় ফিনফিনে অধরের ছবি সেন্ড করেছে। ছবির নিচে লেখা, দিস ইজ ফর ইউ। পছন্দ হয়েছে? এখন খেতে সমস্যা হবে না তো? ইপ্তির চোখ কোটর ছড়ায়, বড় বড় করে চেয়ে থাকে। অদর হতে আপনা আপনি নির্গত হয় অস্ফুট স্বর, শালা লুচ্চা। এই লোককে সামনাসামনি দেখে তো মনে হয় না এমন। দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মাহিতেও মুখেও বহুবার তার ভাইয়ের গুণগান শুনেছে ইফতি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। ভাবনাটা মাথায় আসতে নিচের অজান্তে দাঁত কিচিয়ে উঠল সে। একরাশ বিরক্তি সুস্পষ্টভাবে ফুটে উঠল শ্যাম সুদর্শনার মুখশ্রীতে। ব্লক অপশনে আলতো চাপ দিয়ে আইডিটা ব্লক লিস্টে ফেলার প্রস্তুতি নিয়েও থেমে গেল ইপ্তির আঙুল। কেন জানি মন চাইল না ব্লক করতে। এমন নয় যে ইপ্তির এই মানুষটার সঙ্গে খেজুরে আলাপ করা শখ জেগেছে, এসব তার ধাতে নেই। বরাবরই প্রেম ভালোবাসা থেকে মেপে মেপে শত হাত দূরে থাকে সে। তার অবশ্য যথার্থ কারণও আছে। ইপ্তির মতে সে নিজেই অগোছালো মানুষ। সে কিভাবে অন্য একটা মানুষ অথবা একটা সংসার গোছাবে? ইপ্তির মস্তিষ্কে অন্যরকমের খিচুড়ি পাকছে, যাকে বলে জগা খিচুড়ি। পরিবারের মানুষটার এত এত সুনাম শুনেছে যে ইপ্তির কান পচে যাওয়ার উপক্রম। তাই মানুষটার দৌড় কত দূর যায় সেটা দেখার বিরাট শখ জাগলো ইপ্তির। ফোনের স্ক্রিনে আবারও সেই ছবিটার দিকে তাকালো ইপ্তি। অতবার কয়েক সেকেন্ড চুপচাপ থেকে বিড়বিড় করে বলল, বাহ, সাদেকি পুরো অন্য লেভেলের খেলোয়াড়। মেসেজ বক্স খুলে কিছু লিখতে গিয়ে আবার মুছে দিল। পরিবারের সবাই যাকে আদর্শ ছেলে বলে মাথা তুলে রেখেছে, সেই অ্যাড্রিয়াম তেহরাম তারিশের ধৈর্যের সীমা কোথায় সেটা না দেখে ছাড়ছে না ইফতি। আপাতত ক্ষুধায় পেট জ্বলছে ইফতির। এই মুহূর্তে রিপ্লাই দিতে মন যাচ্ছে না ওর। তাই সিন করেই ফোনটা পাশে ছুঁড়ে রেখে গাড়ির স্টিয়ারিংয়ে দু আঙ্গুল ঠুকতে লাগলো ইফতি। পেটের ভেতর তখন এক প্রকার বিদ্রোহ শুরু হয়ে গেছে। সকাল থেকে যা যা ঘটেছে তাতে রাগে ক্ষোভে ক্ষুধার কথাই ভুলে গিয়েছিল সে। ইপ্তি একবার ফোনের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। না, আগে খাবার, তারপর এই লুচ্চা প্রফেসরের বিচার হবে। ইপ্তির গাড়ি মোস্তফা মঞ্জিলের সামনে এসে দাঁড়াতেই দুজন দ্বার রক্ষক ছুটে এসে দরজার পাল্লা খুলে দাঁড়ালো। পরিবারের অন্য সদস্যদের গাড়ি প্রবেশ করলে অবশ্য এই মানুষগুলো মাথা নুয়ে দাঁড়ায়, কিন্তু ইপ্তির বেলায় এই নীতি অন্যরকম। কারণ ইপ্তি মাথা নত করা পছন্দ করে না। গাড়ির কাছের ওপাশ থেকে পুরো বাড়িটার দিকে একবার তাকালো ইপ্তি। আলোয় ঝলমল করছে পুরো মঞ্জিল, যেন আজ কোনো উৎসব। অবশ্য উৎসবই তো। মোস্তফা পরিবারের যুবরাজ 10 বছর পর দেশে ফিরেছে, তবু মনের মাঝে খটকা রয়ে গেল। হঠাৎ এত আয়োজন, বিষয়টা তেমন একটা সুবিধেও ঠেকলো না ইপ্তির নিকট। নিজের গাড়িটা গ্যারেজে পার্ক করে চাবি হাতে বেরিয়ে এলো। এখানে আরও অনেক দামি দামি গাড়ির সমাহার রয়েছে। এত এত দামি গাড়ির মাঝে ইপ্তির গাড়িটা তুলনামূলক বেশ ছোট হলেও ইপ্তির গাড়িটা নিজের মতো করে আলাদা। ঝকঝকে বিলাসবহুল গাড়ির সারির মাঝেও কালো রঙের সাধারণ এসইউভিটা যেন তার মালিকের ব্যক্তিত্বকে বহন করে, আড়ম্বরহীন কিন্তু দৃঢ়। চাকর বাকরদের ব্যস্ত পদাচারণায় পুরো বাড়িটা যেন মৌচাকের মতো গম গম করছে। সিঁড়ি দিকে কয়েক পা এগিয়েই থেমে গেল ইপ্তি। কেন জানি বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে। সকালে ঘটনার পর এই বাড়িতে ফিরতে মন চাচ্ছিল না তার, অথচ দিনের শেষে আবারও ফিরতে হলো এই মঞ্জিলে, যেখানে প্রতিটা দেয়াল তাকে তার অপূর্ণতা আর অপ্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। দীর্ঘশ্বাস ফেলে ভেতরে পা রাখল সে। প্রবেশদ্বার অতিক্রম করে ড্রয়িং রুমে পা রাখতে থমকে যায় ইফতি। সোফায় মুখোমুখি বসে আছে মোস্তফা পরিবারের ছোট বড় সকল সদস্য। সামনের সোফায় দেওয়ান পরিবারের দুজন গুরুত্বপূর্ণ সদস্য, মিলন দেওয়ান এবং তার পুত্র নামিক দেওয়ান। মিলন দেওয়ান পেশায় একজন বড় ব্যবসায়ী। দেওয়ান টেক্সটাইল নামক বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি, কিন্তু মানুষ হিসেবে খুব একটা সুনাম নেই বললেই চলে তার। নামিক দেওয়ান ইপ্তির দৃষ্টিতে ছেলেটাকে দেখা মাত্রই বিরক্তির সূক্ষ্ম রেখা ফুটে উঠল ভ্রুযুগলে। দামি স্যুট, হাতে বিলাসবহুল ঘড়ি, মুখে আত্মতুষ্টির হাসি, সব মিলিয়ে বাহ্যিক চাকচিক্যের কোনো অভাব নেই। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা ঔদ্ধত্য ও চরিত্রহীনতার কাহিনী ঢাকার সামাজিক পরিমণ্ডলে মোটামুটি সবারই জানা। ইপ্তি কক্ষের এক প্রান্তে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করল।
নামিকের পাশে আসনরত তিতিরের সাজসজ্জা দেখে বুঝতে বাকি রইল না এখানে কি হচ্ছে। নিশ্চয়ই তিতিরকে পাত্রপক্ষ দেখতে এসেছে। মেজাজ হারালো ইফতি। ক্রোধের প্রভাবে কপালের শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠল। আয়াত মোস্তফা মানুষটা মোটেও নির্বোধ নন। ব্যবসা, রাজনীতি কিংবা মানুষ চেনার ক্ষেত্রে তার দূরদৃষ্টি নিয়ে প্রশ্ন তোলার সাহস খুব কম মানুষেরই আছে। কিন্তু মানুষটা অন্ধের ন্যায় কুসংস্কারে বিশ্বাসী। তার মতে মেয়েরা চার দেয়ালে বন্দি থাকবে, ঘর সংসার সামলাবে। নারী যতই শিক্ষিত হোক, যতই প্রতিভাবান হোক, জীবনে চূড়ান্ত গন্তব্য নাকি স্বামীর ঘর। আর এই বিশ্বাসের কারণে তিতিরের মতো কোমল স্বভাবের মেয়েটাকে বারবার নিজের স্বপ্নের সঙ্গে আপোস করতে হচ্ছে। তিতির মাথা নিচু করে বসে আছে। হালকা গোলাপি রঙের শাড়ি, কপালের ছোট্ট টিপ, চোখে মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না সে এই আয়োজনে অংশ নিতে চেয়েছিল, বরং মনে হচ্ছে তাকে সাজিয়ে গুছিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ইফতির চোয়াল শক্ত হয়ে উঠল। তার প্রিয় বান্ধবীর জীবন নিয়ে কেউ খেলা করবে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? এমন সাধুতা ইফতির চরিত্রে কোনোদিনই ছিল না। ড্রয়িং রুমে নীরবতা ভঙ্গ করে ইফতির বড় চাচি অর্থাৎ তেহরামের মা অর্থী মুস্তফার কণ্ঠ ভেসে এলো। ইফতি, ওখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। ইফতি এই পরিবারের সামির, মাহিদ আর তিতির ব্যতীত কোনো সদস্যকেই তেমন একটা পছন্দ করে না। তবু চাচি আমা নামক মানুষগুলোকে অপছন্দ করা সত্ত্বেও তাদের কথা মানে। অতএব অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে অগ্রসর হলো সে। কিন্তু প্রতিটি পদক্ষেপ সঙ্গে সঙ্গে তার দৃষ্টি আরও কঠোর হয়ে উঠল। বিশেষত নামিক দেওয়ানের দিকে তাকালেই। অরিত্রী মুস্তফার পাশে এসে দাঁড়াতেই তিনি সন্ধিষ্ণে বললেন, কোথায় ছিলি সারাদিন? মুখখানা এমন শুকিয়ে আছে কেন? বড় আমার প্রশ্ন মোটো পছন্দ হল না ইফতির, তবুও ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল। দেশ বাঁচাতে গেছিলাম বড় মা। কথাটা শুনে কয়েকজনের মুখে চাপা হাসি ফুটে উঠল, কিন্তু আয়াত মুস্তফার মুখমণ্ডল আরও গম্ভীর হয়ে উঠল। তিনি এমনিতেই মেয়েটার রসিকতা সহ্য করতে পারেন না। পরিত্রী অবশ্য অভ্যস্ত, যদিও তিনি বেশ ভালো করে জানেন মেয়েটা মন থেকে ভালোবাসে এমন উত্তর দিচ্ছে না শুধুমাত্র তার সম্মান রক্ষার্থে এমন হাসি মুখে কথা বলছে। পাশে থেকে সোনালি মুস্তফা অর্থাৎ তিতিরের মা আলতো করে ইফতির গাল ছুঁয়ে বললেন, খেয়েছিস কিছু? অর্পা মুস্তফা মুখ বাঁকালেন যাদের এমন স্নেহ অবলোকন করে। প্রশ্নটা শুনে ইফতির ক্ষুধার্ত পেয়ের জন্য প্রতিবাদ করে উঠল, কিন্তু তার আগে অন্য একটি কণ্ঠ ভেসে এলো। আপনি নিশ্চয়ই ইফতি মুস্তফা? প্রশ্নটা সম্মুখে আসনত নামিকের দেওয়ানের কাছ থেকে এসেছে। ইফতি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে চাইল নামিকের দিকে। দৃষ্টি এতটাই শীতল যে প্রথম বিনিময়ে যে কাউকে অস্বস্তিতে ফেলতে সক্ষম। ইফতি কিছু বলতে উদ্যত হলো, ঠিক তখনই পাশ থেকে পুরুষালী গভীর বারিটন কণ্ঠে কেউ একজন বলে উঠল, আপনি দেখতে এসেছেন আমার এক কাজিনকে, জানতে চাইছেন আরেক কাজিনের সম্পর্কে। এটা আবার কেমন ইকুয়েশন মিস্টার দেওয়ান? কথাগুলো অত্যন্ত শান্ত স্বরে উচ্চারিত হলেও সেই শান্তির আর অন্তরালে এমন এক কর্তৃত্ব নিহিত ছিল যা উপস্থিত প্রত্যেককেই অনিচ্ছা সত্ত্বেও উৎসবের দিকে দৃষ্টি ফেরাতে বাধ্য করল। ঘাড় ঘুরিয়ে পাশে ফিরে চাইতেই ইফতির ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে এলো। তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। কালো রঙের নিখুঁত কাঠের স্যুটে আবৃত দেহাবয়, প্রশস্ত কাঁধ, দৃঢ় চোয়াল এবং চোখে এক অদ্ভুত ধৈর্য, যেন বহু ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে অবিচল থাকা কোনো পর্বতশৃঙ্গ। তেহরামের মুখটা ইফতির দৃষ্টিতে দৃশ্যমান হতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায়। এক লুচ্চা আরেক লুচ্চাকে শোনাচ্ছে। কয়েক মুহূর্ত পূর্বে মানুষটা ফোনে নিজের ছবি পাঠিয়ে নির্লজ্জের মতো কথাবার্তা বলছিল। এই কি সেই মানুষ? নামিক দেওয়ান ঠোঁটে হাসি টানার চেষ্টা করলো। ও, আমি তো শুধু পরিচিত হতে চেয়েছিলাম। তেহরামের মুখে সৌজন্য মূল। অবশ্যই, তবে আমার ধারণা আজকের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু তিথির, তাই না? ইফতি বেজায় বিরক্ত হলো। এই লোক ওকে ডিফেন্ড করছে কেন? ওর কি নিজের মুখ নেই, নাকি যে এই অসভ্য পুরুষ ওর হয়ে কথা বলতে আসছে? কিন্তু ভদ্রতার আবরণে মোড়ানো সূক্ষ্ম তীক্ষ্ণতা নামিকের অগোচরে রইল না। মিলন দেওয়ান হালকা কাশি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। যুবক মানুষ, কৌতূহল থাকতেই পারে, তেহরাম শান্ত গলায় বলল। কৌতূহল ভালো জিনিস, তবে সীমারেখা জানা আরও ভালো জিনিস। ইফতির বিরক্তি আরও বৃদ্ধি পেল। তার জীবনের সবচেয়ে অপছন্দের বিষয়গুলোর একটি হলো কেউ তার হয়ে কথা বলুক। সে নিজের লড়াই নিজেই লড়তে অভ্যস্ত। সেখানে এই নির্লজ্জ আত্মম্ভবী অধ্যাপক হঠাৎ নায়ক সাজার চেষ্টা করছে কেন?
তাহির মুস্তফা ছেলের অভিব্যক্তি দেখে পরিস্থিতি বুঝে বললেন, তাহলে বিয়েটা আগামী সপ্তাহে রবিবারে রাখার কথা ভাবছি। দুই পরিবারই যখন রাজি, অযথা দেরি করে লাভ কি? কথাটা উচ্চারিত হতেই তিতিরের আঙুলগুলো কেঁপে উঠল। আঁচলের প্রান্তটা আরো শক্ত করে মুঠোবন্দি করল সে। মুখ নিচু থাকলেও চোখের কোণে জমে থাকা আতঙ্ক কারো নজর এড়ালো না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়াটা এলো অন্য কারো কাছ থেকে। ঠাস! সবার সামনে থাকা কাচের সেন্টার টেবিলে ইপ্তি এমন জোরে গাড়ির চাবিটা ছুঁড়ে মারল যে শব্দটা পুরো ড্রয়িং রুমে প্রতিধ্বনি হলো। সকলের দৃষ্টি গিয়ে স্থির হয় ইপ্তির উপর। ইপ্তি ধীরে ধীরে বলল, মজার ব্যাপার। আয়াত মোস্তফার ভ্রু কুঁচকে গেল। কি বলতে চাচ্ছ? ইপ্তি এবার সরাসরি তিতিরের দিকে তাকালো। বিয়ের তারিখও ঠিক হয়ে গেল, অথচ যার বিয়ে তার মতামতটা কেউ জানার প্রয়োজন মনে করলো না। ইয়াসির মুস্তফার কপালে রাগের রগগুলো তপতপ করে জেগে উঠল। মেয়ের এমন আচরণের জন্যই তিনি মেয়েকে দেখতে পারেন না। ইয়াসির মুস্তফা এক প্রকার চাপা গর্জন করে উঠলেন, ইফতি, অতিথিদের সামনে নাটক করার অভ্যাসটা এখনো গেল না তোমার? ইফতি কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেল। এদের বলে কোনো লাভ নেই। যা করার পরে ইফতি নিজেই করে নেবে ভেবে বলল, যা ইচ্ছে করুন, আপনাদের মেয়ে, আপনাদের মর্জি। বলেই তস্ত পায়ে ডাইনিং টেবিলের দিকে গেল। গলা চড়িয়ে বাড়ির পরিচারিকা সাইমাকে ডেকে বলল, সাইমা, খাবার দে। পুরো দৃশ্যটায় গভীর দৃষ্টিতে মনোযোগী হয়ে অবলোকন করলো তেহরাম। মেয়েটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে সে। 6 বছরে কি এমন হয়েছিল যে মেয়েটা এত বদলে গেল? এই ইপ্তিকে সে চেনে না। 6 বছর আগে যে মেয়েটাকে রেখে গিয়েছিল সে ছিল চঞ্চল, একগুঁয়ে আর ঝড়ের মতো অস্থির। কিন্তু আজকের ইপ্তি ভিন্ন। এখনও ঝড় আছে, তবে সেই ঝড়ের ভেতরে জমে আছে অদ্ভুত এক তিক্ততা। সাইমা, ভাত বেশি করে দাও। ডাইনিং স্পেস থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে কয়েকজন বিব্রত মুখে একে অপরের দিকে তাকালো। আয়াত মোস্তফার মুখ আরও কঠিন হয়ে উঠল। মেয়েটার ব্যবহার দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। কথাটা বলতেই তেহরামের চোখে এক ঝলক বিরক্তি খেলে গেল। বেশ থমথমে গলা বলল, তিতিরের বিয়ের কথায় মন দিও ছোট বাবা। তেহরামের কণ্ঠের দৃঢ়তা মুহূর্তের জন্য নীরব হয়ে গেল ড্রয়িং রুম। আয়াত মোস্তফা একবার ভাগ্নের দিকে তাকিয়ে ধীর স্বরে বললেন, ঠিক বলেছ, মূল আলোচনায় ফিরি। মিলন দেওয়ান ঠোঁটে সন্তুষ্টির হাসি টেনে মাথা নেড়ে সম্মতি জানালেন, আমাদের দিক থেকে তো কোনো আপত্তি নেই, মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। নামিকও আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, আমারও কোনো সমস্যা নেই। কথাগুলো শুনে তিতিরের মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল। সে একবার মায়ের দিকে তাকালো। সোনালী মুস্তফা মেয়ের কাঁপতে থাকা আঙুলগুলো লক্ষ্য করলেও কিছু বললেন না। চারপাশের পরিস্থিতি যেন তাকে নির্বাক করে দিয়েছে। মিলন দেওয়ান এবার সঙ্গে আনা মিষ্টির বক্সটা টেবিলের ওপর রেখে বললেন, তাহলে আজ থেকেই কথাটা পাকাপোক্ত করা যায়। আগামী সপ্তাহে আংটি, তারপর বিয়ে। অরিত্রী মুস্তফা মৃদু হাসলেন, ইনশাল্লাহ। কিন্তু সেই হাসির বিপরীতে তিতিরের চোখের কোণে চিকচিক করে উঠল জল। সে দ্রুত মাথা নিচু করে ফেলল। কেউ খেয়াল করলো না, অথবা খেয়াল করেও দেখল না। ডাইনিং স্পেসে বসে ভাত খেতে খেতে সব শুনছিল ইফতি, কিন্তু প্রতিবাদ করলো না। তার মতে, যেখানে কথায় কাজ হয় না সেখানে কথা না বলে কাজ করাটাই শ্রেয়। দুই পরিবারের বয়োজ্যেষ্ঠরা সৌজন্যমূলক কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়লেন। নামিক যাওয়ার আগে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার দৃষ্টি সোজা গিয়ে থামল ডাইনিং টেবিলে বসে থাকা ইফতির ওপর। ইপ্তি তখনও নির্বিকারভাবে খাবার খাচ্ছে। নামিক ঠোঁট বাঁকিয়ে বলল, মিস ইপ্তি, আবার দেখা হবে আশা করি। চামচ মুখে তুলতে তুলতে উত্তর দিল ইপ্তি, আশা না করলেও হবে। রাত প্রায় 11:30। মোস্তফা মঞ্জিলের কোলাহল অনেক আগে থেমে গেছে। বিশাল বাড়িটায় এখন অদ্ভুত নীরবতায় ডুবে আছে। করিডোরে ঝাড়বাতির ম্লান আলো মার্বেলের মেঝেতে দীর্ঘ ছায়া ফেলেছে। খাওয়া দাওয়ার পর সবাই নিজ নিজ কক্ষে চলে গেছে। ইপ্তি নিঃশব্দে দরজা ঠেলে তিতিরের কক্ষে প্রবেশ করতে থমকে যায়। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। দীর্ঘক্ষণ কান্না করার ফলে ফর্সা মুখশ্রী লালাপ বর্ণ ধারণ করেছে। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে তিতির। তার কাঁধ দুটো অবিরাম কাঁপছে। বালিশের একপাশ ভিজে আছে অশ্রু জলে। ইপ্তির বুকের ভেতর হঠাৎ করেই এক অদ্ভুত যন্ত্রণা পাক খেয়ে উঠল। সে বহুবার তিতিরকে কাঁদতে দেখেছে, কিন্তু এমন ভেঙে পড়া কখনো দেখেনি। দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়ে বিছানার পাশে বসলো ইপ্তি। কাদা শেষ হয়েছে? তিতির চকিতে মাথা তুলল। চোখ দুটো এতটাই লাল হয়ে গেছে যে মনে হচ্ছে দীর্ঘকাল ধরে সে অশ্রু সংবরণ করে রেখেছিল। ইপ্তিকে দেখে আবার ঠোঁট কেঁপে উঠল মেয়েটার। ইফু শব্দটি উচ্চারণ করে সে ঝাঁপিয়ে পড়ল ইপ্তির বুকে। পর মুহূর্তে ঘর জুড়ে ভেসে উঠল তার রুদ্ধ কান্না।
ইপ্তি কিছু বলল না, নিঃশব্দে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছু কিছু বেদনা থাকে যার প্রতিষেধক ভাষা নয়, শুধু উপস্থিতি। অনেকক্ষণ পর তিথির একটু শান্ত হলে ইপ্তি নিচু স্বরে বলল, এখন বল তুই কি চাস। তিতির নিরুত্তর মেয়েটাকে এভাবে দেখে ভ্রু কুঁচকে জানতে চাইল ইপ্তি, তুই কি কাউকে ভালোবাসিস? এভাবে তো তোকে কখনো কাঁদতে দেখিনি। তিতির ধীরে ধীরে মাথা তুলল। অশ্রুসিক্ত নয়নদ্বরে তখন এক অদ্ভুত দ্বিধা, লজ্জা, ভয়, অপরাধবোধ এবং আকাঙ্ক্ষা সব কিছু মিলেমিশে এক জটিল আবেগের জন্ম দিয়েছে সেখানে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর খুব আস্তে করে বলল, হুম। হুম মানে? তিতির ঠোঁট কামড়ে ধরে বলল, আমি একজনকে ভালোবাসি। কথাটা শুনে ইপ্তির দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। তিতির কাউকে ভালোবাসে, বিষয়টা সত্যি বিরল ঠেকল ইপ্তির নিকট। ভ্রু কুঁচকে নাম জানার আশা চেয়ে রইল। ভাইয়া? তিতিরের উত্তরে এক মুহূর্তের জন্য যেন সমান থমকে গেল। ইপ্তি প্রথমে বুঝতেই পারল না কোন ভাইয়া। তিতিরের কাঁধ কেঁপে উঠল। আমাদের ভাইয়া। আমাদের তো অর্ধ ডজন ভাইয়া আছে, নাম বল। ইপ্তির কণ্ঠে এবার অধৈর্যের আওয়াজ স্পষ্ট। তিতির অসহায় চোখে তাকালো তার দিকে। মনে হলো নামটা উচ্চারণ করতেও তার বুক কেঁপে উঠছে। আরে যে ভাইয়া আজ আসলো না, সেই ভাইয়া। ইপ্তি চমকে উঠল। আপন মানে? তিতিরের কথার অর্থ সাজিয়ে নিল। আজ তো তেহরাম এসেছে, তার মানে তিতির তেহরাম ভাইকে ভালোবাসে। তাই আর কিছু বলল না। মূলত ইফতির বলতে বা জানতে চাওয়ার আগ্রহ জাগলো না, কেন যেন বিষয়টা পছন্দ হলো না।